ঠিক ১ বছর আগের কথা। রাশিয়ার সেনাবাহিনীর সাথে এক নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয় ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ। সে সময় পুতিনের সরকারের বিরুদ্ধে বেশ জোরালোভাবেই বিদ্রোহ ঘোষণা করেছিল গ্রুপটি। পশ্চিমা গণমাধ্যমে জমকালোভাবে প্রচার করা হয় থর থর করে কাঁপছেন পুতিন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই বিদ্রোহের অবসান ঘটে। বিশ্লেষকরা বলছেন, ক্ষণস্থায়ী এই ব্যর্থ বিদ্রোহের পর ১ বছরে ওয়াগনার গ্রুপকে কার্যত অকার্যকর করে দিয়েছে রাশিয়া। গোষ্ঠীটির ভাড়াটে সেনারা থাকলেও ওয়াগনারের আর আগের মতো সেই বিস্তার, শক্তিমত্তা নেই। তবে বিভিন্ন গোষ্ঠী ও উপগোষ্ঠীতে বিভক্ত হয়ে তারা ঠিকই রয়ে গেছেন। আনুষ্ঠানিকভাবে পিএমসি ওয়াগনার নামে পরিচিত ওয়াগনার গ্রুপ প্রথম শনাক্ত হয় ২০১৪ সালে। সে সময় পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছিল তারা। তবে পরবর্তীতে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় বাহিনীটি। এর পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের সঙ্গেও যুদ্ধে মেতেছিল ওয়াগনার সেনারা। ২০২৩ সালের ২৩ জুন ওয়াগনারের প্রয়াত প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে ভাড়াটে সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভের দখল নেয়। কয়েক মাস ধরে রাশিয়ার সামরিক নেতৃত্বের সঙ্গে মতানৈক্য ও সমালোচনা নিয়ে টানা পোড়েনের পর এই বিদ্রোহ করেন প্রিগোজিন। রোস্তভের দখল নেওয়ার পর ওয়াগনারের সেনারা রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। এই যাত্রায় দৃশ্যত কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। প্রিগোজিন এই যাত্রার নাম দিয়েছিলেন ন্যায় বিচারের যাত্রা। তবে মস্কো অভিমুখে ওয়াগনার সেনাদের এই যাত্রার সমাপ্তি ঘটে একদিনের মাথায়, কারণ এর আগেই ওয়াগনার প্রধান রাজধানী অভিমুখে যাত্রা বাতিল করার সিদ্ধান্তের কথা জানান। এর মাত্র ২ মাসের মাথায় এক বিমান দুর্ঘটনায় প্রিগোজিন ও ওয়াগনারের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এর মধ্য দিয়েই ওয়াগনারের ভবিষ্যৎ বড় ধরনের এক অনিশ্চয়তার মুখে পড়ে যায়। ভাড়াটে সেনা বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের সদস্য ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের শিক্ষক ডাক্তার সোরচা ম্যাকলিয়ডের মতে, সাবেক ওয়াগনার সেনারা রাশিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সোরচা ম্যাকলিয়ড বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অতীতের মতো অবস্থায় হয়তো নেই ওয়াগনার, কিন্তু এর একটি সংস্করণ অথবা একাধিক সংস্করণ এখনও রয়ে গেছে। রাশিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এর একক কোনো নিয়ন্ত্রক অর্থাৎ প্রধান নেই। ভূরাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ওয়াগনারের অস্তিত্ব রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই অনেকে এই ধরনের কথা বললেও এর অস্তিত্ব কখনো বিলীন হবে না। জানা গেছে, সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হয়ে কার্যক্রম পরিচালনার জন্য প্রিগোজিনের এই বাহিনী রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে ইউক্রেনের যুদ্ধের আগে ওয়াগনারের বিষয়ে রাশিয়া প্রকাশ্যে কিছুই স্বীকার করত না। যুদ্ধ শুরুর পর ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে রুশ বাহিনী বাধার মুখে পড়ার পর যোগ দেয় ওয়াগনার। এর মধ্য দিয়ে ওয়াগনার প্রকাশ্যে আসে। ২০২২ সালের শেষ দিক থেকে শুরু করে ২০২৩ সালের প্রথম দিকে রাশিয়া রণক্ষেত্রে যেসব বিজয় অর্জন করে তাতে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই ওয়াগনার গ্রুপ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দেওয়া হিসাব অনুযায়ী ওয়াগনার যখন বিত্তশালী, তখন গোষ্ঠীটির প্রায় ৫০,০০০ সেনা ইউক্রেনে যুদ্ধ করছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে এখন ওয়াগনার সেনারা এককভাবে যুদ্ধ করছেন না। রাশিয়ার সামরিক ও আধা সামরিক বাহিনীর সঙ্গে তাদের একীভূত করা হয়েছে। বিদ্রোহের পর সামরিক বাহিনীতে একীভূত হওয়ার জন্য তাদের পূর্বে নির্দেশ দেওয়া হয়েছিল। ওয়াগনারের সাবেক এক কমান্ডার সম্প্রতি বিবিসিকে বলেন, ওয়াগনারের সেনাদের হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়ে বিভিন্ন বাহিনীতে যোগদান, নয়তো চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ক্রেমলিন। ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ওয়াগনারের পদাতিক বাহিনীর কিছু ইউনিটকে রাশিয়ার ন্যাশনাল গার্ডের সঙ্গে একীভূত করে নেওয়া হয়েছে।